15-16 বছর আগেকার কথা। বিয়ে পাশ করিয়া কলকাতায় বসিয়া আছি। বহু জায়গা ঘুরিয়াও চাকরি মিলিল না। সরস্বতী পুজোর দিন মেসে অনেক দিন ধরিয়া আছি, তাই নিতান্তই তাড়াইয়া দেয় নাই। কিন্তু তাগিদার উপর তাগিদা দিয়া মেসের ম্যানেজার অস্থির করিয়া তুলিয়াছে। মেসের প্রতিমা গড়াইয়া পুজো হইতেছে, ধুমধামও মন্দ নয়। সকালে উঠিয়া ভাবিতেছি আজ সব বন্ধু এক জায়গায়, একটু আশা ছিল, তাও আজ আর কোথাও যাওয়ার কোনো কাজ হইবে না, বরং তার চেয়ে ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দেখিয়া বেড়াই। মেসের চাকর জগন্নাথ এমন সময় এক টুকরো কাগজ হাতে দিয়া গেল। পড়িয়া দেখিলাম ম্যানেজারের লেখা তাগিদার চিঠি। আজ মেসের পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা হইয়াছে। আমার কাছে 2 মাসের টাকা বাকি। আমি যেন চাকরের হাতে অন্তত 10 টাকা দিই, অন্যথা কাল থেকে খাওয়ার জন্য আমাকে অন্যত্র ব্যবস্থা করিতে হইবে। কথা খুব ন্যায্য বটে, কিন্তু আমার সম্বল মটে 2 টাকা আর কয়েক আনা পয়সা। কোনো জবাব না দিয়াই মেস হইতে বাহির হইলাম। পাড়ার নানান স্থানে পূজার বাজনা বাজিতেছে। ছেলেমেয়েরা গলির মোড়ে দাঁড়াইয়া গোলমাল করিতেছে। অভয় ময়রার খাবার দোকানে অনেক নতুন খাবার থালা সাজানো। বড় রাস্তার ওপর কলেজ হোস্টেলের ফটকে নহবত বসিয়াছে। বাজার হইতে দলে দলে লোক ফুলের মালা ও পুজোর উপকরণ কিনিয়া ফিরিতেছে। ভাবলাম কোথায় যাওয়া যায়। আজ 1 বছরের ওপর হইল জোড়াসাঁকো স্কুলে চাকরি ছাড়িয়া দিয়া বসিয়া আছি, অথবা বসিয়া ঠিক নাই, চাকুরির খোঁজে হেন মার্চেন্ট অফিস নাই, হেন স্কুল নাই, হেন খবরের কাগজের আপিস নাই, হেন বড়লোকের বাড়ি নাই, যেখানে অন্তত 10 বার না হাঁটাহাঁটি করিয়াছি। কিন্তু সকলেরই এক কথা, চাকুরি খালি নাই। হঠাৎ পথে সতীশের সঙ্গে দেখা। সতীশের সঙ্গে হিন্দু হোস্টেলের একসঙ্গেই থাকিতাম। বর্তমানে সে আলিপুরের উকিল। বিশেষ কিছু হয় বলিয়া মনে হয় না। বালিগঞ্জের ওদিকে কোথাও একটা টিউশনি আছে, সেটাই সংসার সমুদ্রে বর্তমানে তাহার পক্ষে ভেলার কাজ করিতেছে। আমার ভেলা তো দূরের কথা, একখানা মাঙ্গিল ভাঙা কাঠও নাই। যতদূর হাবুডুবু খাইবার তাহাই খাইতেছি। সতীশকে দেখিয়াই সেই কথা আপাতত ভুলিয়া গেলাম। তাহার আর একটা কারণ। সতীশ বলিল, এই যে কোথায় চলিছ সত্যচরণ? চলো হিন্দু হোস্টেলে ঠাকুর দেখিয়া আসি, আমাদের পুরনো জায়গাটা। আর ওবেলা বড় জলসা হবে, এসো। ওয়ার্ল্ড সিক্রের সেই অনিশকে মনে আছে? সেই যে ময়মনসিংহের কোন জমিদারের ছেলে, সে যে আজকাল বড় গায়ক, সে গান গাইবে। আমায় আবার একখানা কার্ড দিয়াছে। তাহাদের এস্টেটের 2-1টা কাজকর্ম মাঝে মাঝে করি কিনা। এসো, তোমায় দেখিলে সে খুশি হবে। কলেজে পড়িবার সময় আজ 5-6 বছর আগে আমোদ পাইলে আর কিচ্ছু চাইতাম না। এখন সে মনের ভাব কাটে নাই দেখিলাম। হিন্দু হোস্টেলের ঠাকুর দেখিতে গিয়া সেখানে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ পাইলাম। কারণ আমাদের দেশে অনেক পরিচিত ছেলে এখানে থাকে, তাহারা কিছুতেই আসিতে দিতে চাইল না। বলিলাম বিকালে জলসা হবে, তা এখন কি, মেস থেকে খাইয়া আসিব এখন। তাহারা সে কথায় কর্ণপাত করিল না। কর্ণপাত করিলে আমাকে সরস্বতী পুজোর দিনটা উপবাসেই কাটাইতে হইত। ম্যানেজারের অমন করা চিঠি পড়ে আমি গিয়া মেসের লুচি পায়েস ভোজ খাইতে পারিতাম না। যখন 1 টাকাও দিই নাই, এ বেশ হইল। পেট ভরিয়া নিমন্ত্রণ খাইয়া বৈকালে জলসার আসরে গিয়া বসিলাম। এবার 3 বৎসর পূর্বের ছাত্র জীবনের উল্লাস ফিরিয়া আসিল। কে মনে রাখে যে চাকুরি পাইলাম কি না পাইলাম? মেসের ম্যানেজার মুখ হাঁড়ি করিয়া বসিয়া আছে না কি আছে? ঠেঙুড়ি ও কীর্তনের সমুদ্রে তলাইয়া গিয়া ভুলিয়াই গেলাম
যে দেনা মিটাইতে না পারিলে কাল সকাল হইতে বায়ু ভক্ষণের অবস্থা হইবে। জলসা যখন ভাঙিল তখন রাত 11টা। অবিনাশের সঙ্গে আলাপ হইল হিন্দু হোস্টেলের থাকিবার সময়। সে আর আমি ডিবেটিং ক্লাবের চাই ছিলাম। একবার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে আমরা সভাপতি করিয়াছিলাম। বিষয় ছিল স্কুল কলেজের বাধ্যতামূলক ধর্মশিক্ষার প্রবর্তন করা উচিত। অবিনাশ প্রস্তাবকর্তা, আমি প্রতিবাদী পক্ষের নায়ক। উভয় পক্ষেই তুমুল তর্ক। পরে সভাপতি আমাদের পক্ষে মত দিলেন। সেই হইতেই অবিনাশের সঙ্গে খুব বন্ধুত্ব হইয়া যায়। যদিও কলেজ হইতে বাহির হইয়া এই প্রথম আবার তার সঙ্গে দেখা সাক্ষাৎ। অবিনাশ বলিল, চলো, আমার গাড়ি রইয়াছে, তোমাকে পৌঁছাইয়া দিই। কোথায় থাকো? মেসের দরজায় নামাইয়া দিয়া বলিল, শোনো, কাল হ্যারিসন স্ট্রিটে আমার বাড়িতে চা খাইবে বিকাল 4টের সময়। ভুলো না যেন। 30-2 লিখে রাখো তো নোট বইয়ে। পরের দিন খুঁজিয়া হ্যারিসন স্ট্রিট বাহির করিলাম। বন্ধুর বাড়িও বাহির করিলাম। বাড়ি খুব বড় নয়, তবে সামনে পিছনে বাগান। গেটে উইস্টারিয়া লতা, নেপোলিয়ান দারোয়ান ও পিতলের প্লেট। লাল সুরকির বাঁকা রাস্তা। রাস্তার একধারে সবুজ ঘাসের বন, অন্য ধারে বড় বড় মুচুকানন্দ চাঁপা ও আম গাছ। গাড়ি বারান্দায় বড় একখানা মোটর গাড়ি। বড়লোকের বাড়ি নয় বলিয়া ভুল করিবার কোনো দিক হইতেই কোনো উপায় নাই। সিঁড়ি দিয়া উপরে উঠাইয়া বসিবার ঘর। অবিনাশ আসিয়া আদর করিয়া ঘরে বসাইল এবং প্রায় সঙ্গে সঙ্গেই পুরাতন দিনের কথাবার্তা আমরা দুজনেই মশগুল হইয়া গেলাম। অবিনাশের বাবা ময়মনসিংহের একজন বড় জমিদার, কিন্তু সম্প্রতি কলকাতার বাড়িতে তাহার কেউ নাই। অবিনাশের এক ভগিনীর বিবাহ উপলক্ষে গত অঘ্রাণ মাসে দেশে গিয়াছেন, এখনও কেহই আসে নাই। এ কথা ও কথার পর অবিনাশ বলিল, এখন কি করছো সত্য? বলিলাম, জোড়াসাঁকো স্কুলের মাস্টারি করিতুম, সম্প্রতি বসিয়াই আছি একরকম। ভাবছি আর মাস্টারি করব না, দেখছি অন্য কোনো দিকে যদি। 2-1 জায়গায় আশা পাইয়াছি। আশা পাওয়ার কথা সত্য নয়, কারণ অবিনাশ বড় লোকের ছেলে, মস্ত বড় এস্টেট ওদের। তাহার কাছে চাকুরির উমেদারি করিতেছি, এটা না দেখায়, তাই কথাটি বলিলাম। অবিনাশ একটুখানি ভাবিয়া বলিল, তোমার মতন একজন উপযুক্ত লোকের চাকুরি পেতে দেরি হবে না অবশ্য। আমার একটা কথা আছে, তুমি তো আইনও পড়েছিলে না? বললাম, পাশও করিয়াছি, কিন্তু ওকালতি করিবার মতিগতি নাই। অবিনাশ বলিল, আমার একটা জঙ্গলমহল আছে পূর্ণিয়া জেলায়, প্রায় 20-30 হাজার বিঘের জমি। আমাদের সেখানে নায়েব আছে, কিন্তু তার ওপর বিশ্বাস করে অত জমি বন্দোবস্তর ভার দেওয়া চলে না। আমরা একজন উপযুক্ত লোক খুঁজছি, তুমি যাবে? কার অনেক সময় মানুষকে প্রবঞ্চনা করে জানিতাম। অবিনাশ বলে কি, যে চাকুরির খোঁজে আজ 1 বছর কলকাতার রাস্তাঘাট চষিয়া বেড়াইতেছি, চায়ের নিমন্ত্রণে সম্পূর্ণ অযাচিতভাবে সেই চাকুরির প্রস্তাব আপনা হইতেই সম্মুখে আসিয়া উপস্থিত হইল। তবু মান বজায় রাখিতে হইবে। অত্যন্ত সংযমের সহিত মনের ভাব চাপাইয়া উদাসীনের মতো বলিলাম, ও আচ্ছা, ভেবে বলবো। কাল আছো তো? অনিশ খুব খোলাখুলি ও দিল দরিয়া মেজাজের মানুষ। বলিল, ভাবাভাবি রাখিয়া দাও, আমি বাবাকে আজই পত্র লিখিতে বসিতেছি। আমরা একজন বিশ্বাসী লোক খুঁজছি। জমিদারির ঘূর্ণ কর্মচারী আমার চাই নে, কারণ তারা প্রায়ই চোর। তোমার মতো শিক্ষিত ও বুদ্ধিমান লোক সেখানে দরকার। জঙ্গলমহল আমরা নতুন প্রজার সঙ্গে বন্দোবস্ত করিব। 30,000 বিঘের জঙ্গল, অত দায়িত্বপূর্ণ কাজ কি যার তার হাতে ছেড়ে দেওয়া যায়? তোমার সঙ্গে আজ আলাপ নয়, তোমার নারী নক্ষত্র আমি জানি। তুমি রাজি হয়ে যাও, আমি এক্ষুনি বাবাকে লিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনিয়ে দিচ্ছি। কি করিয়া চাকুরি পাইলাম তাহা বেশি বলিবার আবশ্যক নাই, কারণ এই গল্পের উদ্দেশ্য সম্পূর্ণ স্বতন্ত্র। সংক্ষেপে বলিয়া রাখি, অবিনাশের বাড়ি চায়ের নিমন্ত্রণ খাইবার
2 সপ্তাহ পরে আমি একদিন নিজের জিনিসপত্র লইয়া বিএনডব্লিউ রেলওয়ের একটা ছোট্ট স্টেশনে নামিলাম। শীতের বৈকাল, বিস্তীর্ণ প্রান্তরে ঘন ছায়া নামিয়াছে। দূরে বনশ্রীর মাথায় মাথায় অল্প অল্প কুয়াশা জমিতেছে। রেল লাইনের দুধারে মটর ক্ষেত। শীতের সন্ধ্যায় বাতাসের তাজা মটর শাকের স্নিগ্ধ গন্ধ। কেমন মন হইল, যে জীবন আরম্ভ করিতে যাইতেছি তাহা বড় নির্জন হইবে। এই শীতের সন্ধ্যা যেমন নির্জন, যেমন এই উদার প্রান্তর আর ওই দূরের নীলবর্ণ বনশ্রী তেমনি। গরুর গাড়িতে প্রায় 15-16 ক্রোশ চলিলাম সারা রাত্রি ধরিয়া। ছাওয়াই মধ্যে কলকাতা হইতে আনিত কম্বল, রাগ ইত্যাদি শীতে জল হইয়া গেল। কে জানিত এসব অঞ্চলে ভয়ানক শীত। সকালে রৌদ্র যখন উঠিয়াছে তখন পথ চলিতেছি, দেখলুম জমির প্রকৃতি বদলাইয়া গিয়াছে। প্রকৃতির দৃশ্যও অন্য মূর্তি পরিগ্রহণ করিতেছে। ক্ষেত খামার নাই, বস্তি লোকালয় বড় একটা দেখা যায় না। কেবল ছোট বড় বন, কোথাও ঘন কোথাও পাতলা, মাঝে মাঝে মুক্ত প্রান্তর, কিন্তু তাহাতে ফসল আবাদ নাই। কাছারিতে পৌঁছালাম বেলা 10টার সময়। জঙ্গলের মধ্যে প্রায় 10-15 বিঘা জমি পরিষ্কার করিয়া কতকগুলি খড়ের ঘর, জঙ্গলেরই কাঠ, বাঁশ ও খড় দিয়া তৈরি। ঘরে শুকনো ঘাস ও বন ঝাউয়ের সরু গুড়াইয়া বেড়ায়, তাহার উপর মাটি দিয়া লেপ। ঘরগুলি নতুন তৈরি। ঘরের মধ্যে ঢুকিয়া টাটকা টাটকা খড়, আধ কাঁচা ঘাস ও বাঁশের গন্ধ পাওয়া গেল। জিজ্ঞাসা করিয়া জানিলাম আগে জঙ্গলের ওদিকে কোথাও কাছারি ছিল, কিন্তু শীতকালে সেখানে জলাভাব হওয়ায় এ ঘর নতুন বাঁধা হইয়াছে। কারণ পাশেই একটা ঝর্ণা থাকার কারণে জলকষ্ট নাই। জীবনের বেশিরভাগ সময় কলকাতায় কাটাইয়াছি। বন্ধু বান্ধবের সঙ্গে লাইব্রেরি, থিয়েটার, সিনেমা, গানের আড্ডা, এসব বিভিন্ন জীবন কল্পনা করিতে পারি না। এ অবস্থা চাকুরির কয়েকটা টাকার খাতিরে সেখানে আসিয়া পড়িলাম। অত নির্জন স্থান কল্পনাও কোনোদিন করি নাই। দিনের পর দিন যায়, পূর্বাকাশে সূর্য উদয় দেখিবার দূরে পাহাড় ও জঙ্গলের মাথায় আবার সন্ধ্যার সমগ্র বনঝাউ ও দীর্ঘ ঘাসের বনশ্রী সিঁদুরের রঙে রাঙাইয়া সূর্যকে ডুবিয়া যাইতে দেখি। তাহার মধ্যে শীতকালের যে 11 ঘণ্টা ব্যাপী দিন, তা যেন খাঁ খাঁ করে শূন্য। কি করিয়া তাহা পুরাইব? প্রথম প্রথম সেটাই আমার পক্ষে হইল মহা সমস্যা। কাজকর্ম করিলে অনেক করা যায় বটে, কিন্তু আমি নিতান্ত নব আগন্তুক, এখনো ভালো করিয়া এখানকার লোকের ভাষা বুঝিতে পারি না, কাজেই কোনো বিলি ব্যবস্থাও করিতে পারি না। নিজের ঘরে বসিয়া বসিয়া সে কয়েকখানা বই সঙ্গে আনিয়াছিলাম, তাহা পড়িয়াই কোনো রকমে দিন কাটাই। কাছারিতে লোকজন যারা আছে তারা নিতান্তই বর্বর। না বোঝে তাহারা আমার কথা, না আমি ভালো বুঝি তাহাদের কথা। প্রথম দিন 10 কি কষ্টে যে কাটিল, কতবার মনে হইল চাকুরির দরকার নাই, এখানে হাঁপাইয়া মরিবার চেয়ে আধ পেটে খাইয়া কলকাতায় থাকা ভালো। অবিনাশের অনুরোধে কি ভুলই করেছি এই জনহীন জঙ্গলে আসিয়া। এ জীবন আমার জন্য নয়। রাতে নিজের ঘরে বসিয়া এই সবই ভাবিতেছি, এমন সময় ঘরের দরজা ঠেলিয়া কাছারির বৃদ্ধ মহুরী গোষ্ঠ চক্রবর্তী প্রবেশ করিলেন। এই একমাত্র লোক যাহার সহিত বাংলায় কথা বলিয়া হাঁপ ছাড়াইয়া বাঁচি। গোষ্ঠবাবু এখানে আছেন অন্তত 17-18 বছর। বর্ধমান জেলার বনপাশ স্টেশনের কাছে কোন গ্রামে বাড়ি। বলিলাম, বসুন গোষ্ঠবাবু। গোষ্ঠবাবু অন্য একখানা চেয়ারে বসিলেন। বললেন, আপনাকে একটা কথা বলতে এলাম নিরিবিলি। এখানকার কোনো মানুষকে বিশ্বাস করবেন না। এ বাংলাদেশ নয়, লোকজন সব বড় খারাপ। বাংলাদেশের মানুষও সবাই যে খুব ভালো এমন নয় গোষ্ঠবাবু।
সে আর আমার জানতে বাকি নাই ম্যানেজার বাবু। সেই দুঃখেই আর ম্যালেরিয়ার তাড়নায় প্রথম এখানে আসি। প্রথম এসে বড় কষ্ট হতো, এই জঙ্গলে মন হাঁপাইয়া উঠিত। আজকাল এমন হয়েছে, দেশ তো দূরের কথা, পূর্ণিয়ার কি পাটনাতে কাজে গিয়ে 2 দিনের বেশি 3 দিন থাকিতে পারিনে। গোষ্ঠর মুখের দিকে সকৌতুকে চাইলাম। কি বললে? জিজ্ঞাসা করিলাম। থাকতে পারেন না কেন? জঙ্গলের জন্য মন হাঁপায় নাকি? গোষ্ঠবাবু আমার দিকে চাহিয়া একটু হাসিলেন, বলিলেন, ঠিক ম্যানেজার বাবু, আপনিও বুঝবেন। নতুন এসেছেন কলকাতা থেকে, কলকাতার জন্য মন হু হু করছে। বয়সটাও আপনার কম, কিছুদিন এখানে থাকুন, তারপর দেখবেন। কি দেখব? জঙ্গল আপনাকে পেয়ে বসবে। কোনো গোলমাল কি লোকের ভিড়, ক্রমশ আর ভালো লাগবে না। আমার তাই হয়েছে মশাই। এই গত মাসে মুঙ্গেরে গিয়েছিলাম মোকদ্দমার কাজে। কেবল মনে হয় কবে এখান থেকে বেরোবো। মনে মনে ভাবছিলাম, ভগবান সে দুরাবস্থার হাত থেকে আমায় উদ্ধার করুন। তার আগে চাকুরির ইস্তফা দিয়া কোনো কালে কলিকাতায় ফিরিয়া গিয়াছি। গোষ্ঠবাবু বলিলেন, বন্দুকটা রাত বিরেতে শিউরে রেখে শোবেন। জায়গা ভালো নয়। এর আগে একবার কাছারিতে ডাকাতি হইয়া গিয়াছে, তবে আজকাল এখানে আর টাকা কড়ি থাকে না, এই যা কথা। কৌতুকের সহিত বলিলাম, বলেন কি? কতকাল আগে ডাকাতি হইয়াছে? বেশি না, এই বছর 8-9 আগে। কিছুদিন থাকুন, তখন সব জানতে পারবেন। এই অঞ্চল বড় খারাপ। তাছাড়া এই ভয়ানক জঙ্গলে ডাকাতি করে মেরে নিলে দেখবেই বাকে। গোষ্ঠবাবু চলিয়া গেল। একবার ঘরের জানালার কাছে আসিয়া দাঁড়াইলাম। দূরে জঙ্গলের মাথায় চাঁদ উঠিতেছে, আর সেই উদয়মান চাঁদের পটভূমিকায় আঁকা বাঁকা একটি বন ঝাউয়ের ডাল, ঠিক যেন জাপানি চিত্রকর হোকুসাই অঙ্কিত একখানা ছবি। চাকুরি করিবার আর জায়গা খুঁজিয়া পাই নাই। এসব বিপজ্জনক স্থান আগে জানিলে কখনোই অবিনাশকে কথা দিতাম না। দুর্ভাবনা সত্ত্বেও উদয়মান চন্দ্রের সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করিল। কাছারির অনতি দূরে একটা ছোট্ট পাথরের টিলা, আর তার উপর প্রাচীন ও সুবৃহৎ একটি বটগাছ। সেই বটগাছের নাম গ্র্যান্ড সাহেবের বটগাছ। কেন এই নাম হইল তখন অনুসন্ধান করিয়াও কিছু জানিতে পারি নাই। একদিন নিস্তব্ধ অপরাহ্নে বেড়াইতে বেড়াইতে পশ্চিম দিগন্তের সূর্যাস্তের শোভা দেখিয়া টিলার ওপর উঠিলাম। টিলার ওপর বটতলা আসন্ন সন্ধ্যার ঘন ছায়ায় দাঁড়াইয়া কত দূর পর্যন্ত এক চমকে দেখিতে পাইলাম কলুটোলার মেস, কপালি টোলার সেই ব্রিজের আড্ডাটি, গোলদিঘিতে আমার প্রিয় বেঞ্চখানা। প্রতিদিন এমন সময় যাহাতে গিয়া বসিয়া কলেজ স্ট্রিটের বিরামহীন জনস্রোত ও বাস মোটরের ভিড় দেখিতাম, হঠাৎ যেন কত দূরে পড়িয়া রহিয়াছি মনে হইল তাহারা। মন হু হু করিয়া উঠিল। কোথায় আছি? কোথাকার জনহীন অরণ্য প্রান্তরে খড়ের চালায় বসিয়া রহিয়াছি চাকুরির খাতিরে। মানুষ এখানে থাকে, লোক নাই, জন নাই, সম্পূর্ণ নিঃসঙ্গ। একটা কথা কহিবার মানুষ পর্যন্ত নাই। এদেশে এইসব মূর্খ বর্বর মানুষ, এরা একটা ভালো কথা বলিলে বুঝিতে পারে না। এদেরকেই সাহায্যে দিনের পর দিন কাটাইতে হইবে। সেই দুর্বিশাপী দিগন্তব্যাপী জনহীন সন্ধ্যার মধ্যে দাঁড়াইয়া মন উদাস হইয়া গেল। কেমন ভয় হইল। তখন সংক্ষেপ করিলাম, এ মাসে আর সামান্য দিনই বাকি। সামনের মাসে কোনরূপ চোখ বুজিয়া কাটাইব। তারপর অবিনাশকে একখানা লম্বা পত্র লিখিয়া চাকুরির ইস্তফা দিয়া কলকাতা ফিরিয়া গিয়া সভ্য বন্ধু বান্ধবদের অভ্যর্থনা পাইয়া, সভ্য খাদ্য খাইয়া, সভ্য সুরে সঙ্গীত শুনিয়া, মানুষের ভিড়ের মধ্যে ঢুকিয়া বহু মানবের আনন্দ উল্লাস ভরা কণ্ঠস্বর শুনিয়া বাঁচিব। পূর্বে কি জানিতাম মানুষের মধ্যে থাকিতে এত ভালোবাসি?
মানুষকে এত ভালোবাসি, তাদের প্রতি আমার যে কর্তব্য হয়তো সব সময় তাহা করিয়া উঠিতে পারি নাই, কিন্তু ভালোবাসি তাহাদের নিশ্চয়ই, নতুবা এত কষ্ট পাইব কেন তাহাদের ছাড়িয়া আসিয়া। প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ের বই বিক্রি করে সেই যে বৃদ্ধ মুসলিমটি, কতদিন তাহার দোকানে দাঁড়াইয়া পুরনো বই ও মাসিক পত্র পত্রিকার পাতা উল্টাইয়াছি। কেনা উচিত ছিল হয়তো, কিন্তু কেনা হয় নাই। সেও যেন পরম আত্মীয় বলিয়া মনে হইত। তাহাকে আজ কতদিন দেখি নাই। কাছারিতে ফিরিয়া নিজের ঘরে ঢুকিয়া টেবিলের আলো জ্বালাইয়া একখানা বই লইয়া বসিয়া আছি। সিপাই মনসিং আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল, বলিল, কি মুনেশ্বর? ইতিমধ্যে দেহাতি হিন্দি কিছু কিছু বলিতে শিখিয়াছিলাম। মুনেশ্বর বলিল, হুজুর, আমার একখানা লোহার কড়া কিনে দিবার হুকুম যদি দেন মুহুরীবাবুকে। কি হবে লোহার কড়া? মুনেশ্বরের মুখে প্রাপ্তির আশা উজ্জ্বল হইয়া উঠিল। সে বিনীত সুরে বলিল, একখানা লোহার কড়া থাকিলে কত সুবিধে হুজুর। যেখানে সেখানে সঙ্গে নিয়ে গেলাম, ভাত রাঁধা যায়, জিনিসপত্র রাখা যায়, ওতে করে ভাত খাওয়া যায়, ভাঙিবে না। আমার একখানাও কড়া নাই। কতদিন থেকে ভাবছি একখানা কড়ার কথা, কিন্তু হুজুর বড় গরিব। একখানা কড়ার দাম 6 আনা। অত দাম দিয়ে কড়া কিনি কেমন করে? তাই হুজুরের কাছে আসা। অনেক দিনের স্বাদ একখানা কড়া আমার হয়। হুজুর যদি মঞ্জুর করেন, হুজুর মালিক। একখানা লোহার কড়াই যে এত গুণের, তার জন্য যে এখানকার লোক রাত্রে স্বপ্ন দেখে, এই ধরনের কথা আমি প্রথম শুনলাম। এত গরিব লোক পৃথিবীতে আছে যে 6 আনা দামের একখানা লোহার কড়াই জুটিলে স্বর্গ হাতে পায়। শুনিলাম এদেশের লোক বড়ই গরিব। এত গরিব তাহা জানিতাম না, বড় মায়া হইল। পরের দিন আমার সই করা চিরকুটের জোরে মুনেশ্বর সিং নাওগাছিয়ার বাজার হইতে একখানা 5 নম্বরের কড়াই কিনিয়া আনাইয়া আমার ঘরের মেঝেতে নামাইয়া আমায় সেলাম দিয়া দাঁড়াইল। হো গইল হুজুর কি কৃপাসে, কড়াই হো গিলা। তার উৎসুকপুল্ল মুখের দিকে চাহিয়া আমার এই 1 মাসের মধ্যে সর্বপ্রথম আজ মনে হইল, বেশ লোকগুলো, বড় কষ্ট তো এদের। পরবর্তী অংশ শোনার জন্য আমার চ্যানেলের পাশে থাকতে হবে বন্ধুরা। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই পরবর্তী অংশ নিয়ে আবার ফিরছি।